মাহবুব ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লব সংহতি দিবস 7ই নভেম্বর। এটা বিএনপির জন্য একটা বড় দিন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করেছিলেন। সেই দিনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সসম্মানে উদযাপন করে। আমাদের জর্জিয়া বিএনপি তার ধারাবাহিকতা আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি। আপনাদেরকে আমরা জর্জিয়া বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের এই সভার সভাপতিত্ব করবেন জর্জিয়া বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি, আমাদের সহযোদ্ধা, আমাদের বড় ভাই জনাব নাহিদুল খান সাহেল। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের দীর্ঘ 10 বছরের জর্জিয়া বিএনপির সভাপতি, আমাদের বড় ভাই আলহাজ শুকুরমুর্তি সাহেব আজকে আমাদের প্রধান অতিথি। আমাদের আজকের বিশেষ অতিথি 90-এর গণ আন্দোলনের ছাত্রনেতা, আমাদের অন্যতম উপদেষ্টা, আমাদের সহযোদ্ধা ডিউক খান, এবং আপনারা আমার বাম পাশে আছেন আমাদের জর্জিয়া বিএনপির সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান লোদি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের সংগ্রামী সভাপতি জর্জিয়া বিএনপির অভিভাবক আমাদের জনাব নাহিদুল খানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব নাহিদুল খান, জর্জিয়া বিএনপির সংগ্রামী সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি জর্জিয়া কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় এবং 7ই নভেম্বরের গুরুত্বের উপর আলোচনা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বিএনপি জর্জিয়ার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিএনপির জন্য এবং বাংলাদেশের জাতির জন্য, বাংলাদেশের দেশের জন্য। এবং যখন কি আলোচনা শুরু হবে আমাদের এখানে বক্তাগণ রয়েছেন, তারা এই বিষয়ে আলোচনা করবেন এবং আমরা আজকের এই বিষয়টি নিয়ে আমরা সবারই জ্ঞানগর্ভ আলোচনা শুনব এবং আমাদের যার মাধ্যমে এই দিনটি সূচনা হয়েছিল, আমাদের শহীদ প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ওনার রাজনৈতিক দর্শন এবং জীবন দর্শন নিয়েও আমরা কিছু আলোচনা করব। আজকে আমাদের সামনেই আছে বাংলাদেশের আমাদের বহু কাঙ্ক্ষিত এবং বহু অত্যাচার এবং ঝড় ঝঞ্ঝার পরে যে সাধারণ নির্বাচন, এটা আসছে আগামী ফেব্রুয়ারি মাসে। এবং আপনারা যারা যারা বাংলাদেশে যেই এলাকারই থাকুন না কেন, সেই এলাকাতে আমাদের বিএনপির যারা নাকি সংগঠক এবং নেতাকর্মী যারা আছে তাদেরকে সংগঠিত করা আমাদের দায়িত্ব। আপনারা সেই বিষয়ে দৃষ্টি দেবেন এবং আমি এ বলি এখন বক্তব্য শেষ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কথা বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের জর্জিয়া বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাহিদুল খান। আমরা এখন সর্বপ্রথমে আমাদের বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত আমাদের সহযোদ্ধা মোহাম্মদ শফিকুল হামিদ কামালকে পবিত্র কোরআন তেলাওয়াত করে এবং আমাদের দেশে আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা রেজিমের নির্যাতনে, গুম খুনের মাধ্যমে যে আমাদের হাজার হাজার নেতাকর্মী সহ আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের গণতন্ত্রের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন তো সম্পূর্ণ সুস্থ না, যারা আমরা তাদের সুস্থতা কামনা করে এবং যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সহযোদ্ধা মোহাম্মদ শফিকুল হামিদ কামাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأسف مأكول صدق الله العلي العظيم আমি শুকুর ভাইকে অনুরোধ করি আপনি মুনাজাতটা করেন মুরব্বী মানুষ না করেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রধান উপদেষ্টা আল্লাহ শুকুর মিন্টু সাহেব সবার জন্য দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي مغفرة وارحمني إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا غفور رحيم রহমান রহিম আমরা কয়েকজন মুসলমান ভাই বোনেরা আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি হে আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আল্লাহ আমাদের পরিবারে আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ খাতায় আল্লাহ মাফ করিয়া দিও আল্লাহ হে আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে কলেজে যাইতেছে তাদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ তাদেরকে কাফের মুশরিক বেঈমান মুনাফিকের থেকে হেফাজত করিও হে আল্লাহ আমরা এমন একটা দিনে আল্লাহ এখানে হাত তুলে বসেছি আমাদের শহীদ জিয়াউর রহমানের আল্লাহ উনি কবরে শুয়ে আছে আল্লাহ ওনারকে আল্লাহ জানা অজানা গুনাহ খাতা মাফ করে ওনাকে বেহেশতে নসিব করে দিও আল্লাহ ওনার ছেলেকে আল্লাহ কবরে আছে ওনাকেও মাফ করে দিও আল্লাহ এ আল্লাহ আমাদের দলের আল্লাহ প্রাক্তন আল্লাহ জেনারেল সেক্রেটারি অনেক সদস্য অনেক আল্লাহ প্রেসিডিয়াম সদস্য মারা গেছে এনাদেরকে মাফ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভানেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ আছে সুস্থ করে দিও আল্লাহ দেশের সেবা করার জন্য আল্লাহ জনসমর্থন দিও ওনাকে দেশে সেবা করার তৌফিক দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন তারেক রহমান যাতে দেশে যাইয়া দেশের সেবা করার জনগণের সেবা করার তৌফিক দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের দলের যে সমস্ত নেতারা জনগণের খেদমত করতে পারে তাদেরকে আল্লাহ তুমি সেবা করার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل صلى الله عليه وسلم ربنا ظلمنا نفسا إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلق أصحابه أجمعين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রধান উপদেষ্টা আলহাজ শুকুর মন্টু সাহেবকে। আপনারা জানেন বাংলাদেশ একটা গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাবে। দীর্ঘ 17 বছর সংগ্রাম ফ্যাসিস্ট হাসিনা রেজিমেন্ট পলায়নের পর বাংলাদেশ একটা ভোট এবং ভাতের অধিকারের জন্য যে দীর্ঘ সংগ্রাম করেছে, তারা একটা ভোটের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশে। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসের প্রথম আর দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার ভোটাধিকার প্রয়োগ করে একটা তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করতে পারবেন। আমরা আশা করব আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান চিরেই বাংলাদেশে এই মাসের মধ্যে যাবে ইনশাআল্লাহ, এবং মানুষের সংগ্রাম এর যে সুফল সেটা যেন আমরা ঘরে আনতে পারি, সেদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। আমি এবার আমাদের জর্জিয়া বিএনপির এক নিষ্ঠ নেতা এবং বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ আব্দুল আওয়ালকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল আওয়াল। ধন্যবাদ। আমাদের আমরা এখন সবাই আমাদের আইটি সম্পাদক বেলায়েত হোসেন রতনের আমাদের আইটি সম্পাদক বেলায়েত হোসেন রতনের সহযোগিতায় আমরা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত একসাথে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ধন্যবাদ। রামের বনে গানে পাগল করে আগুনে তো রামের বনে গানে পাগল করে অগ্রানে তোর বড়া খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাতি ছায়া গো স্নেহ কি মায়া গো, কি আচল বিছায়াছ বটের মূলে নদীর কুলে কুলে। বাণী আমার কানে লাগে সুধার মতো, এর বাণী আমার কানে লাগে সুধার মতো, বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রতন ভাই ধন্যবাদ সবাইকে। আমি এবার আমাদের মোহাম্মদ আব্দুল আওয়ালকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল আওয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত
আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের দিনটা বাংলাদেশ তথা আমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছি এবং যারা বাঙালি, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমরা যারা বাংলাদেশকে বুকে ধারণ করি, আমাদের সকলের জন্য এক ঐতিহাসিক দিন। আপনারা জানেন 7ই নভেম্বর শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, একটি বিশাল তাৎপর্যপূর্ণ একটা দিন। আপনারা জানেন বাংলাদেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছিল, বাংলাদেশের মানুষ যখন দিশেহারা হয়েছিল 1971 সালে, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে নিজেকে যুদ্ধ করার জন্য বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে তিনি বলেছিলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তিনি জানতেন যদি সেদিনের তার সেই বিদ্রোহ যদি বিফল হতো তাহলে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হতো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু সেদিন তিনি নিজেকে মৃত্যুদণ্ডের ভয় না করে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন সেই স্বাধীনতার ঘোষক যে কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল, সেই 75 সালে নভেম্বর মাসে সেই কণ্ঠকেই তারা কারারুদ্ধ করেছিল। যে হাত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র ধরেছিল সেই হাতকেই তারা কারারুদ্ধ করেছিল। যে মুখ দিয়ে ঘোষণা দিয়েছিল স্বাধীনতার ঘোষণা, যে মাঠে ময়দানে বীরত্বের সাথে সংগ্রাম করেছিল, সেই মহান নেতা, সেই মহান মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষককে তারা বাংলাদেশের মাটিতেই কারারুদ্ধ করেছিল। তারা সেদিন শুধু বাংলাদেশে জিয়াউর রহমানকে কারারুদ্ধ করেনি, তারা সেদিন কারারুদ্ধ করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। তারা সেদিন বাংলাদেশের শুধু জিয়াউর রহমানকে কারারুদ্ধ করে তার বাককে রুদ্ধ করে দেয়নি, তারা বাক রুদ্ধ করেছিল বাংলাদেশের কোটি জনতার যারা স্বাধীনতাকামী। সেদিন বাংলাদেশের জনতা সেদিন বাংলাদেশের জনতা এবং সিপাহী একত্রিত হয়ে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে মিলিয়ে তারা সেদিন বলেছিল, সিপাহী জনতা বাই বাই, শহীদ জিয়াউর রহমানের মুক্তি চায়। তারা সেদিন সেই জিয়াউর রহমানের মুক্তির জন্য একত্রে আন্দোলন করে তারা মাঠে ময়দানে সংগ্রাম করে সেদিন তারা জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত করেছিল। সেদিন যদি শহীদ জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্তি করতে না পারত তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা হয়তো অন্যভাবে লিপিবদ্ধ হতো, হয়তো আমরা পেতাম না আমাদের বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন যদি শহীদ জিয়াউর রহমানকে কারারুদ্ধ থেকে উদ্ধার করা না যেত, আমরা পেতাম না আমাদের বাঙালি জাতীয়তাবাদের সেই স্লোগান, আমরা পেতাম না বহুদলীয় গণতন্ত্র। আপনারা জানেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান তিনি একদলীয় বাকশাল কায়েম করে বাংলাদেশকে একটি তার তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল এবং তিনি তার নিজের খেয়াল খুশি মতো তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আর যার জন্য দেখা দিয়েছিল দুর্ভিক্ষ, সেদিন দুর্ভিক্ষের কারণে মানুষ অকাতরে প্রাণ দিয়েছে, না খেয়ে সেদিন মানুষ মারা গেছে, মানুষ অন্ন পায় নাই, বস্ত্র পায় নাই, বাসস্থান ছিল না, অথচ সে দেশ হওয়ার কথা ছিল সোনার বাংলাদেশ, সেখানে তারা কারাগারে পরিণত করেছিল, বাংলাদেশকে একটি তারা কবরস্থানে পরিণত করেছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশ যখন মুক্তি পাওয়ার জন্য দ্বার প্রান্তে ছিল, সেই অবস্থায় তখন শহীদ জিয়াউর রহমানকে একটি কুচুকরি মহল তাকে কারারুদ্ধ করে। আমরা জানি সেই কারারুদ্ধ থেকে উনি মুক্তি পেয়ে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন। আপনারা জানেন মনীষীরা বলেছেন সেই প্রকৃত শাসক, সেই শাসকই সবচেয়ে জনপ্রিয়, সেই শাসকই সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের শাসক হন যিনি ক্ষমতা গ্রহণ করতে চান না। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো ক্ষমতার লোভী ছিলেন না। তিনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে আবার তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। তিনি তার যিনি পেশা, তিনি সেই পেশাগত দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সেখান থেকে জনতা তাকে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় তার হাতে তুলে দিয়েছিলেন। সুতরাং সেই মনীষীর কথা যদি আমরা বলতে চাই যে সেই শাসক প্রকৃত শাসক এবং জনগণের শাসক এবং জনগণের কল্যাণে কাজ করে, যিনি জনগণ যাকে ক্ষমতায় নিয়ে যায়, যিনি ক্ষমতার লোভ নাই, যার কোনো ক্ষমতার দিকে কখনো দাবিত ছিলেন না। সুতরাং আমরা বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই আমাদের স্বাধীনতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে সার্বভৌমত্ব। আজকে আমরা এই 7 নভেম্বরে আমরা শ্রদ্ধার সাথে সেই মহান নেতার প্রতি সশ্রদ্ধ সালাম এবং তার সেই বিপ্লবের যে স্লোগান ছিল যে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে হবে, সিপাহী জনতা সেদিন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়াকে
কারাগার থেকে মুক্ত করেছিল। আজকে এই বাংলাদেশকেও বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত করার জন্য এবং বর্তমানে সামনে যে 26 সালে নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা জানি সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ধানের শীষের পক্ষে কাজ করতে পারি। শহীদ জিয়াউর রহমানের গড়াগড় দল বিএনপির প্রার্থী যিনি হবেন তার পক্ষে আমরা কাজ করতে পারি। মতভেদ ঊর্ধ্বে থেকে সকলের যার যার স্বার্থের ঊর্ধ্বে থেকে আমরা একত্রিত হয়ে সকলে ধানের শীষের জন্য কাজ করব, জিয়াউর রহমানের জন্য কাজ করব, শহীদ জিয়ার দলের জন্য কাজ করব, খালেদা জিয়ার দলের জন্য কাজ করব, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের দলের জন্য কাজ করব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল আওয়ালকে তার মূল্যবান বক্তব্য দল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আমি এবার আমাদের আইটি সম্পাদক বেলায়েত হোসেন রতনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ বেলায়েত হোসেন রতন। উপস্থিত আজকের সভার সভাপতি, আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি ও আমার সংগ্রামী ভাইয়েরা, সবাইকে 7ই নভেম্বরের শুভেচ্ছা এবং সংগ্রামী শুভেচ্ছা। আমি 7ই নভেম্বরের পটভূমির উপর আলোকপাত করার আগে আমি ওর উপর একটা ভিডিও ক্লিপ তৈরি করেছি, আমি আপনাদেরকে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। সালের 25 মার্চ পাকিস্তানে বিশ্বকাপ খানের বর্তমান সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর। জাতি তখন দিশেহারা, নির্বাক, নেতৃত্বহীন। তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন। 25 মার্চ রাতে বিপ্লবোত্রাণে সমবেত অনুগত সৈনিকদের সামনে ছুঁড়ে ডাক দিলেন বিদ্রোহে। মৃত্যুঞ্জয়ী জিয়া কালুর উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিলেন 26 মার্চ। ওই দিনই রাজনৈতিক দূরদর্শিতায় ও রাজনৈতিক তাৎপর্যে তিনি আবার অতৃপ্ত বাংলাদেশে 75 সালের 15ই অগস্ট তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। খন্দকার মোস্তাককে দেখা যায় রাষ্ট্রপতি পদে। মেজর জেনারেল জিয়াকে নিযুক্ত করা হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে। 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সাইম হন রাষ্ট্রপতি। জেনারেল জিয়াকে করা হয় গৃহবন্দী। এক চরম অরাজকতার সৃষ্টি হয়। জেগে ওঠে সিপাহী জনতা। মুক্তিযোদ্ধা জিয়া তখন বের হয়ে আসেন সামরিক অবরোধ চূর্ণ করে 75-এর 7ই নভেম্বর। সিপাহী জনতার ডাকে ও সারা দেশের আহ্বানে আবারও উচ্চারিত হল 71-এর সেই অকুতোভয় অনলবর্ষী কণ্ঠ, আমি জিয়া বলছি। এক ঐতিহাসিক প্রয়োজনে, জাতির কাঙ্ক্ষিত আবেদনে বিপ্লবের ক্রান্তিকালে জিয়া বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে আসীন রেখে নিজ কাঁধে তুলে নেন যুদ্ধোত্তর বাংলাদেশের নবজাগরণের দায়িত্বভার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে। সমগ্র জাতির উন্নয়ন প্রত্যাশী জিয়া দেখা দিলেন অরাজকতার অন্ধকারে অগ্রগতির নতুন সূর্য হিসেবে। টেকনাফ থেকে তেতুলিয়ায় শুরু হল কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক কর্মচাঞ্চল্য। দেশের আর্থসামাজিক কাঠামোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জিয়া কঠোর প্রশাসক হিসেবে আদেশ দিলেন
চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যু, শিশু অপহরণের শাস্তি প্রাণদণ্ড, পাটে আগুন দিলে মৃত্যুদণ্ড, সর্বনাশ আর যৌতুক নেওয়া চলবে না, প্রশ্নপত্র ফাঁস করলে 4 বছরের জেল। নায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া শক্ত কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায়। খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদী, 1 ফসলা জমিকে 3 ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণে বাংলাদেশকে। ধন্যবাদ সবাইকে। আজ 7ই নভেম্বর উপলক্ষে আমাদের পূর্বের বক্তা বা পরবর্তী অনেক কিছু বলে যাবে। আমি শুধু একটা বলতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিল, যেটা গত 40-50 বছরে অন্য যারা শাসন করেছে সেই স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েছে। এবার সামনে আমাদের একটা সময় এসেছে, আগামী বছর একটা নির্বাচন। আমরা যদি এই নির্বাচন জয় করতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব সেই শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করা। তাই আমি সবাইকে অনুরোধ করব, দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা যেন সবাই তার পক্ষে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আইটি সম্পাদক বেলায়েত হোসেন রতনকে তার মূল্যবান তথ্যচিত্র প্রদর্শন করা থেকে সুন্দর কথা বলার জন্য। আমি এবার আমাদের আর এক ইয়াং এনার্জেটিক বিএনপিতে আগত মোহাম্মদ আল ইমরানকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আল ইমরান। Assalamu alaikum everyone. Hello. Assalamu alaikum. So জাতীয় বিপ্লব এন্ড সংহতি দিবস উপলক্ষে আপনারা এখানে আমরা বিএনপির আয়োজনে অংশ নিয়েছি। সো সবার কাছে এটাই কামনা যে আমাদের সামনে নির্বাচন আসতেছে, আমরা সবাই একটা নির্বাচনের জন্য অপেক্ষা করতেছিলাম এবং আমরা আশা করতেছি যে এই নির্বাচনটা ভালোভাবে বাংলাদেশে হবে এবং বিএনপি আবার সরকার গঠন করবে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই এবং আপনারা সবাই সাপোর্ট করবেন, এটাই আমাদের আশা। থ্যাংক ইউ। ধন্যবাদ আল ইমরানকে তার সুন্দর কথা বলার জন্য। আমি এবার আমাদের সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়ার দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আমাদের সহযোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম ঠান্ডুকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ শহীদুল ইসলাম ঠান্ডু। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার পতাকা যারে দিয়েছ প্রভু, তারে বহিবারে দাও শকতে। আজ 7ই নভেম্বর জাতীয় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জর্জিয়া বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জর্জিয়া বিএনপির নাহিদুল খান সাহেল ভাই, সম্মানিত সেক্রেটারি জনাব মামুন শরীফ এবং প্রধান অতিথি শুকুর মিন্টু ভাই এবং বিশেষ অতিথি ডিউক খান ভাই এবং জর্জিয়ার বিএনপির আমার ভাই ও বোনেরা, আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 7ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইতিহাস অনেক, আমি ইতিহাস সম্বন্ধে কিছু বলবো না, আমাদের বড় ভাইয়েরা আছে আলোচনা করবেন। আমি শুধু এইটুক বলবো, এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব এক অধ্যায় সৃষ্টি করেছেন। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরপর
বাংলাদেশের রাজনীতিতে যে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই অবস্থা থেকে সেনাবাহিনী অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে জনতা এবং সিপাহী মিলে যে স্বাধীনতাকে অক্ষুণ্ণ করে ধরে রেখেছেন, ওনার একমাত্র নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলার ক্ষমতা আসার পরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব চেঞ্জ আসে একটা আমাদের রাজনীতিতে। তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা বাংলাদেশে এত সুন্দর গণতান্ত্রিক পরিবেশ উনি সৃষ্টি করে দিয়ে গেছেন। ওনার মৃত্যুর পরে যেমন 1971 থেকে 1975 এবং সুন 2024 যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আমরা যে সংগ্রাম করে এই বিপ্লবের মাধ্যমে এখন বাংলাদেশের যে অবস্থা, আমরা অনেক আগে আশা করেছিলাম যে আবার সূর্য উঠবে, সেই সূর্য উদিত হবে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি। আমাদের দেশে যে নির্বাচন আসতেছে, এখানে আমরা আশা করব বিএনপির ধানের শীষে সবাই যে যেখান থেকে এই দেশে বা আমাদের দেশে যারা আছেন বিএনপির পক্ষে যারা ইলেকশন করেছে ধানের শীষ নিয়ে, তাদের প্রতি সবাই সাপোর্ট করবেন। আবার যেন বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের মুক্তির পথ হিসাবে আশাবাদী হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জর্জিয়া বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সিনিয়র জর্জিয়া বিএনপির অন্যতম মোহাম্মদ শহীদুল ইসলাম ঠান্ডুকে। আমি এবার আমাদের জর্জিয়া বিএনপির ইয়াং এনার্জেটিক অর্গানাইজিং সেক্রেটারি রায়হান আহমেদ রাহিকে সংক্ষেপে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। রায়হান আহমেদ রাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব নাহিদুল সাহেল, প্রধান অতিথি আলহাজ শুক্র মিন্টু এবং বিশেষ অতিথি ডি খান, এবং সভার সঞ্চালনা করছেন মামুন শরীফ আমজাদ ভাই এবং জর্জিয়া বিএনপি সিনিয়র সভাপতি লুদি ভাই এবং জর্জিয়া বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে বেশি কথা বলবো না, যেহেতু এখানে সব অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমি একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আগামীতে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে যার এলাকায় কাজ করেন এবং যাতে বিএনপি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং তারেক রহমানের যে বক্তব্যগুলো প্রচার করেন এবং বিএনপির যে নেতৃবৃন্দগুলো আছে ওদের সাথে যোগাযোগ করেন, যার সবার এলাকাতে অন্যদের সাহায্য করেন যাতে আগামীতে বিএনপি ক্ষমতায় আসে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের জর্জিয়া বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি রায়হান আহমেদ রাহিকে। আমাদের এই নতুন প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক, দানের শীষের মধ্যে হোক, এটাই আমাদের চিন্তা চেতনা। আমরা ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবার আমাদের জর্জিয়া বিএনপির জয়েন্ট সেক্রেটারি, জর্জিয়া বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুব দিতে যাচ্ছে না, মাহবুব, আমাদের অন্যতম জয়েন্ট সেক্রেটারি মাহবুব আহমেদকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের সিপাহী জনতা ঐক্যবদ্ধ 7 নভেম্বরের গণতন্ত্রের লড়াই শুনেছি। আজকের এই দিনে সেই ঐতিহাসিক 7 নভেম্বরের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি যুক্তরাষ্ট্র জর্জিয়া বিএমপি পরিবারের পক্ষ থেকে। আজকের এই দিনে জিয়া ইতিমায় মনে পড়ে, যার জিয়া জন্ম না হলে বাংলাদেশ নামক শব্দটি জন্ম হতো কিনা সেই সন্দেহটা থেকে যায় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। আজকে প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে কিছু কথা না বললে না হয়। আজকের আমাদের প্রতিপক্ষ যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, বিশেষ করে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। বিকজ এখানে আমার চেয়ে এখন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। বাংলা জাতীয়বাদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নাদির খান সাল রয়েছেন এবং সেই সাথে 90-এর গণ আন্দোলনের নেতা আমাদের ডিউক ভাই, ছাত্র আন্দোলনের নেতা তিনি উপস্থিত আছেন। তারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমার সাথে আমাদের শুক্র ভাইও আছেন, বাট তাদের জন্য সেই বক্তব্যটা রেখে দিলাম। আমি শুধু আমাদের ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমাদের ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি চলতেছে, আমরা মুসলমান নাম ধরলে যেটা বুঝতে পারি যে প্রথম যেটা আমাদের বলতে হয় বিসমিল্লাহ, মানে বিসমিল্লাহ রহমানির রাহিম, যদি ভুল না করে থাকি। আজকে সংবিধান থেকে যে শব্দটা বাদ দেওয়া হয়েছিল, আজকের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি প্রথম এটা সংবিধানে অ্যাড করেছিলেন। তো আমাদের ধর্ম নিয়ে অনেক কিছু কথা আমাদের মার্কেটে থাকে, যেটা হচ্ছে আমাদের গণহত্যা থেকে শুরু করে 71-এর সময়। আমরা চাই না সেই গণহত্যা 71-এ আবারও সে পুনর্জীবিত হোক। নতুন রাষ্ট্রভূমি, নতুন রাষ্ট্রে 24-এ গণঅভ্যুত্থানের পরে আজকে যে প্রতিষ্ঠা আমরা যে নির্বাচন পেতে যাচ্ছি, আমরা চাই স্বৈরাচারে সে আবার 71-এর গণহত্যা বিরোধী দর্শনকারী লুণ্ঠনকারী যারা ছিলেন তাদেরকে আমরা দেখতে চাই না। আগামীতে আমরা দেখতে চাই ধানের শীষের তারুণ্যের প্রথম ভোট হোক। সেই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সাদুলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের আজকে সবার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়ার অন্যতম উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা আলা শুকুর মিন্টু, উপদেষ্টা আমাদের জনাব ডিউক খান এবং আজকের সঞ্চালক জনাব আমজাদ শরীফ মামুন সহ সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানাই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটা আসলে কি? জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসটা হচ্ছে যে সংহতি, সব দলের মত, বিভিন্ন দলের মতকে একসাথে নিয়ে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিপ্লব ও সংহতি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বন্দী অবস্থা ছিলেন, সিপাহী এবং জনতার একসাথে যৌথ উদ্যোগে তাকে জেল থেকে বের করে নিয়ে আসে, তাকে বাংলাদেশের দায়িত্বভার তার হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষা দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আর্মির পার্সন হয়ে একজন সেনা শাসক হিসাবেও তিনি পৃথিবীর ইতিহাসে বিরল, যিনি বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেন। পৃথিবীর ইতিহাসে কোনো আর্মির থেকে এসে কাউকে দেখবেন না যে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন। শেখ মুজিবুর রহমান আপনার দেখবেন যে 71 সালে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, শেখ মুজিব তখন কিন্তু বাংলাদেশ ছেড়ে সে পাকিস্তানে চলে যায়। কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বাংলাদেশের সবাইকে নিয়ে একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন। আপনারা জানেন এখন বাংলাদেশে আমাদের নির্বাচন সামনে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটি দল উঠে পড়ে লেগেছে। যেমন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, আপনারা দেখেন তারা দেশে বিদেশে এখন চক্রান্তে তারা এখন লিপ্ত হয়ে রয়েছে। তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য শেখ হাসিনা সে দিল্লির থেকে বসে বসে অনেক নির্দেশনা দিচ্ছে যে ডাকাও গারাও করো, অরাজকতা সৃষ্টি করো। কিন্তু আওয়ামী লীগকে বলতে চাই, এই আওয়ামী লীগ যেমন বাংলাদেশের মাটিতে তাদের কোনো ঠাঁই নেই, এই ইউএসের মাটিতে, জর্জিয়ার মাটিতে আওয়ামী লীগের কোনো ঠাঁই হবে না। আমরা যেখানে আওয়ামী লীগ দেখব সেখানে আমরা কঠোর প্রতিবাদ জানাবো। আপনারা জানেন বাংলাদেশ সমিতি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা
যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আছি, যারা জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট আছি, আপনারা সবাই একসাথে হয়ে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা দেখতে চাই আমাদের যারা বাংলাদেশের জাতীয়তা যারা আছি তারা সামনে যে আমরা অন্তত জর্জিয়া সমিতি থেকে আরম্ভ করে সবকিছু জর্জিয়া বিএনপির আন্ডারে নিয়ে আসতে পারি, সেই দিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর আমরা যাই আমাদের যারা আছে তারাই ফিউচারে আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা অন্তত সামনের দিকে এগিয়ে দিবেন। তাদের পথের বাধা হয়ে আপনারা দাঁড়াবেন না, তাদেরকে আপনার সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা চাই আমাদের মধ্যে থেকে আপনার সিটি কাউন্সিল, ডোরাবেল সিটি কাউন্সিল অথবা বিভিন্ন আপনার যে কাউন্টিগুলো আছে ওখানে যে নির্বাচন হয়, আমরা যে নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দলের যে আমরা নমিনেশন দিতে পারি সেই ব্যবস্থা, সেই উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মনে হয় করা উচিত। চলেন আমরা একসাথে যাই, একসাথে সামনে দিয়ে আগিয়ে যাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে আমরা পূরণ করি। বাংলাদেশে আপনারা যে জেলায় আছেন সেই জেলার আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা নমিনেশন হয়েছে বিশেষ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন, এলাকার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যোগাযোগ করেন। বাংলাদেশের নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে চায় সেদিকে আমাদের নজর দিতে হবে। আপনারা জানেন আমাদের যে এক নেতা বলে গেলেন যে জামাতে ইসলামী আজ থেকে এখন 50 বছরে এখন দাঁড়িয়ে তারা বলে আমরা রক্ত দিতে চাই, আমরা দেশের জন্য রক্ত দিতে চাই। কিন্তু 1971 সালে তারা রক্ত দেয় নাই। তারা যখন রক্ত দেওয়ার দরকার ছিল তখন কিন্তু তারা রক্ত দেয় নাই। তখন তারা বাংলাদেশের বিপক্ষে ছিল, এখনো তারা বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে। তারা চায় না একটা ভোট হোক, একটা সুষ্ঠু ভোট হোক। সেই ভোটকে বাধাগ্রস্ত করার জন্য যারা এখন বিভিন্ন আপনারা দেখেন এই বিভিন্ন আকারে তারা বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। আমি পরিশেষে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে যাবেন এই পথোৎসব ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সজলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বলছে বক্তব্য দিবে না কিন্তু জোরালো বক্তব্য দিচ্ছে, ধন্যবাদ। এবার আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট তানবীর আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তানবীর আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জর্জিয়া বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি শাকুর মিন্টু ভাই এবং উপস্থিত আমাদের বিশেষ অতিথি ডিউক খান ভাই এবং আমাদের সঞ্চালক সাধারণ সম্পাদক মামুন শরীফ ভাই সহ জর্জিয়া বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় সংহতি দিবস আজ 7ই নভেম্বর, একটি ঐতিহাসিক দিন। এই দিনে সিপাহী বিপ্লব ঘটেছিল সাধারণ জনগণকে নিয়ে। আজকের এই দিনে আমাদের শপথ হোক আগামী দিনের দেশ গড়ার লক্ষ্যে আমরা আজকে শপথ করি আমরা দেশকে ভালোবাসে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব আমাদের দেশের উন্নয়নের লক্ষ্যে, দেশের স্বার্থে। আমাদের আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন আসতেছে। আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের দানের শীষের প্রতীক যেই ব্যক্তি পাইছে, যে নেতা অথবা নেত্রী আমাদের দানের শীষে হাতে পেয়েছেন তাদের পক্ষে আমরা কাজ করব। তারেক জিয়ার নির্দেশে ভোট দিব কিসে, দানের শীষে, এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব ইনশাল্লাহ। এই শপথ নিয়ে আমরা শপথ নিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট তানবীর আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের সহযোদ্ধা
মোহাম্মদ আলী খান লদিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আলী খান লদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়ার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের শুকুর মিন্টু ভাই এবং বিশেষ অতিথি আমাদের ডিউক খান এবং আমাদের প্রিয় অত্যন্ত সহোদর বন্ধু মামুন শরীফ আমজাদ, আজকের সভার সঞ্চালক। আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের আজকের আলোচনায় একটি বিশেষ বক্তব্য রেখে গেছেন আমাদের সকলেই। তারপরে আসলে আমার নতুন করে বলার কিছু নাই। আমার শুধু এটুকু বলতে চাই, এই 7ই নভেম্বর কেন হলো? 7ই নভেম্বর হয়েছে, এর অন্যতম কারণ হলো আপনারা জানেন আমাদের 71-এর স্বাধীনতার পরে যে সময়টা ছিল 1971 থেকে 1975 পর্যন্ত একটা অরাজকতা দুর্নীতিপূর্ণ একটি সময়। এই সময়ে 1975 সনে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে কিছু সিপাহী শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতা দখল করেন। তিনি প্রেসিডেন্ট হন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সময় সেনাপ্রধান চিফ অব আর্মি বানান। পরবর্তী সময় তার অনুসারী শেখ মুজিবুর কিছু অনুসারী ছিলেন, খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার জেনারেল, সে পাল্টায় একটা বিপ্লব ঘটায় 3রা নভেম্বরে। এই নভেম্বরে বিপ্লব ঘটানোর পরে খন্দকার মোস্তাক আহমদ ক্ষমতাচ্যুত হন এবং তৎকালীন চিফ অব আর্মি স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে কারারুদ্ধ করা হয়, গৃহবন্দী করা হয় এবং খন্দকার খালেদ মোশাররফ তখন ক্ষমতা নেন এবং তিনি নিজেকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে ডিক্লেয়ার করেন। এরপরে 1975-এর 7ই নভেম্বর সিপাহী এবং জনতা একত্রিত হয়ে খালেদ মোশাররফের বিরুদ্ধে এক বিপ্লব করেন এবং সেই বিপ্লবে আমাদের প্রিয় প্রেসিডেন্ট তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে কারামুক্ত করেন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান আবু সায়েমকে তখন প্রেসিডেন্ট ছিলেন, তো উনি ক্ষমতা নেন। ক্ষমতা নেওয়ার পরে উনি যেসব কাজগুলো করেন সেগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাজ। তিনি কি করেন? তিনি খাল খনন কর্মসূচি নেন, আমাদের সংবিধান চেঞ্জ করেন, সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করেন, তিনি বাক স্বাধীনতা প্রতিষ্ঠাতা করেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা প্রবর্তন করেন। তিনি এই 4 বছর তিনি মাত্র ছিলেন, 1978 থেকে 1981 পর্যন্ত এই 4 বছর সময়কালে তিনি বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে, রূপকার হিসেবে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে উনি এগিয়ে নিয়ে যান। তিনি প্রথম যে কাজটি করেন, বাংলাদেশে আপনারা জানেন শ্রমিক আমাদের উনি আরব দেশে যান এবং আরব দেশে বাংলাদেশের শ্রমিক উনি ওখানে পাঠান এবং বাংলাদেশকে আজকে যে আমরা যে আরব বিশ্বে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে শ্রমিকের যে রেমিটেন্সগুলো আসছে, এই মেইন উদ্যোক্তা ছিলেন আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান। উনি আরো অনেক কাজগুলো করেন যেগুলো না বললেই নয়। বাংলাদেশের জাতীয়তাবাদ উনি প্রতিষ্ঠাতা করেন। উনি প্রথমেই একজন নেতা যিনি আমাদেরকে একটি দেশ দান করেন, যেটা একটা ভূখণ্ডের মধ্যে আমরা আবর্তিত। আমাদের আগে ছিল বাঙালি, কিন্তু উনি যখন ক্ষমতা নেন আমরা তখন হয়ে গেলাম বাংলাদেশি, জাস্ট আমাদের একটা নিজস্ব দেশ আছে। তিনি গ্রাম সরকার প্রতিষ্ঠাতা করেন, তিনি খাল খনন করে আমাদের কৃষি ব্যবস্থাকে উন্নয়ন করেন, তিনি গার্মেন্টস এক্সপোর্টের ব্যাপারে উনি অগ্রণী ভূমিকা পালন করেন, উনি সংবিধানের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা দান করেন এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করেন। তো সেই হিসেবে যদি আমরা দেখি, মেজর জেনারেল জিয়াউর রহমান শুধু একজন সৈনিকই ছিলেন না, তিনি দেশের যে একটা রূপকার এবং আদর্শ, এটাই তিনি নিজেকে প্রতিষ্ঠাতা করেন। আমরা একজন বিশ্ব নেতাকে হারিয়েছি আমাদের দেশ থেকে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা আমাদের দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমরা বাংলাদেশের সমৃদ্ধ এবং স্বাধীনতার
যারা শত্রু তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব। এবং আপনারা জানেন আগামীতে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন হতে যাচ্ছে। আমরা সবাই যার যার অঞ্চল থেকে আমরা ধানের শীষকে সমর্থন করব এবং ধানের শীষকে যেন জেতাতে পারি সে ব্যাপারে আমরা কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান লদি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমাদের বিএনপির একনিষ্ঠ সমর্থক আমাদের সাথে সবসময় ছিলেন, এখন আছেন, সাইফুল ইসলামকে আমি সংক্ষেপে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া শাখার আয়োজনে জাতীয় বিপ্লব সংগীত দিবস আলোচনা সভার মাননীয় সভাপতি জনাব সাহেল ভাই, উপস্থিত আছেন মাহমুদ শরীফ সাধারণ সম্পাদক, অমরতি চৌধুরী এবং 90 দশকের ছাত্র আন্দোলনের প্রবক্তা, 90 দশকের ছাত্র আন্দোলনের সাথে আমরা জড়িত ছিলাম রাজশাহী ইউনিভার্সিটি থেকে ডিউক ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন স্বচ্ছ রাজনীতিবিদ যার প্রতিচ্ছবি এখানে প্রতিফলিত হয় শুকুর ভাই। 7ই বিপ্লব সংগীত দিবস সবাই জানা, সবাই তথ্য প্রামাণ্যচিত্র আমরা দেখলাম, অনেক বক্তব্য বলে গেলেন, এই বিষয়ে আমি আর যাব না। আমাদের একটা কথা, শহীদ জিয়া রহমান, আমরা কার রাজনীতি করে এসেছি? আমি কোন ব্যক্তির হাত ধরে রাজনীতি আসিনি, আমি শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে রাজনীতি আসা আমার। এই শহীদ জিয়া রহমান এমন এক ব্যক্তি, সে জন্য দলীয় কোনো নেতা ছিলেন না, সে ছিল জনগণের নেতা, রাজনৈতিক নেতা। আমাদের রাজনীতি নেতা হতে হবে, রাজনেতার মতো কাজ করলে দেশ আবার শহীদ জিয়ার যে স্বপ্ন বাস্তবায়িত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শহীদ জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার, যেতটুক মনে হচ্ছে যোগ্য পিতার যোগ্য সন্তান, তারুণ্যের অহংকার আমাদের নেতৃত্বে আসবে, তার সাথে আমরা হাতে হাত মিলিয়ে শক্তিভাবে আমরা কাজ করব। আর সবাই যে কথা বলেছে, বিএনপির যে জায়গায় থেকে দাঁড়াক না কেন, যাকে দিয়েছে কেন, আমরা তার জন্য কাজ করব। এমন একটা জিনিস সে তারুণ্যের প্রতীক দেখিয়ে দিয়ে গেছে। বর্তমান পাপিয়া, আমি পাপিয়াকে চিনি, রাজশাহী ইউনিভার্সিটির তুখুর ছাত্র রাজনীতি নেত্রী ছিলেন। রেজি ভাইকে চিনি, আমাদের সময় রাজশাহী ইউনিভার্সিটি ছিলেন। হারুন ভাইকে চিনি, হারুন পাপিয়া আপাকে কোথায় সরাই দিয়েছেন কেন? চার পারিবারিক ভাবে রাজনীতি আসা দরকার নাই, প্রতি পরিবার থেকে একজন আসবে। আমাদের যে এই যে স্পিরিট, তারেক জিয়ার যে স্পিরিট, তার প্রজ্ঞা, রাজনীতি প্রজ্ঞা অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের সবাইকে। এই দিকে আমরা সবাই এগিয়ে যাব। আর আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ইসলামকে। তার সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং বলতে পাপিয়া এবং হারুন রিজভি ভাই তাদের সাথে সে রাজনীতি করে আসছেন। আপনাদের ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমরা শেষের দিকে চলে আসছি। আমি সংক্ষেপে কিছু বলে আমি আমাদের বিশেষ অতিথিকে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, আমাদের জর্জিয়া বিএনপির অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি জনাব নাহিদুল খান সাহেল, আজকের প্রধান অতিথি আল্লাহ শুকুর মিন্টু সাহেব, আজকের বিশেষ অতিথি ডিউক খান সহ আমাদের বোনেরা, ভাবি, বাচ্চা নিয়ে যারা আসছেন এই সন্ধ্যাবেলা, এখন রাত হয়ে যাচ্ছে, তাদেরকে জর্জিয়া বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা এমন এক লোকের রাজনীতি করি, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রবক্তা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 35 বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন একজন মেজর হিসাবে। আপনারা জানেন সে সময় অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা ছিল, তারা যার যার জীবন নিয়ে পালিয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানতো যে আমি যে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ঘোষণা করেছি, আমি যদি হেরে যাই তাকে কিন্তু মৃত্যুদণ্ড হতো। এই রিস্ক নিয়ে সে শুধু স্বাধীনতার ঘোষণা করেই ক্ষান্ত হন নাই, সে সগৌরবে সে একটা সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তারপরে
1975 সালে যে পট পরিবর্তনের পরে সে বিশেষ পরিস্থিতিতে সিপাহী জনতার মাধ্যমে আবার মানুষ তাকে মসনদে নিয়ে আসেন। তার যে ধারাবাহিকতা, তার যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, আপনারা জানেন যে বাংলাদেশে একটা দল ছিল বাকশাল, আর কোনো দল ছিল না, 4টা সংবাদপত্র ছিল। সে এসে সবার মৌলিক অধিকার ফিরিয়ে দেয়। আওয়ামী লীগ নামের দলটা করার অধিকারটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে দেন। তা না হলে আওয়ামী লীগ দল ছিল না, তখন ছিল বাকশাল। এই যে মানুষের গণতন্ত্রের চর্চা 1975 সাল শহীদ জিয়ার হাত ধরে আসছে, আমরা এটাকে মানুষের মধ্যে প্রসারিত করব। আমরা সেই 17 বছর একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে মৃত্যু ভয়কে হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়েছি। এখন মানুষ যেন গণতন্ত্রের সুবাতাস মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, আমরা ইলেকশনের জন্য সবাই অধিক আগ্রহ অপেক্ষা করছে। আপনারা জানেন প্রতি এলাকাতে আপনারা বিভিন্ন এলাকার অধিবাসী বাসিন্দা, আপনাদের আত্মীয় স্বজন সবার বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারেক রহমান ধানের শীষের প্রতীক যাকেই দিবে তাকেই আমরা ভোট দেব, তার পক্ষে আমরা কাজ করব। এটা হবে আমাদের একমাত্র উদ্দেশ্য, যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারে, মানুষের মৌলিক অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারে এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সেদিনের অপেক্ষা করছি। আমরা আশা করব আমাদের সবার সহযোগিতা আমরা সেখানে আমরা পৌঁছতে পারব। আমরা জর্জিয়া বিএনপি ঐক্যবদ্ধভাবে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা আবার আমাদের মাঝে এই অবস্থায় ফিরে আসছেন, তিনি 3 জায়গা থেকে ইলেকশন করবেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আপনারা জানেন আমরা কখনো বুঝতে পারি নাই আমাদের এই নেত্রী যে গণতন্ত্রের জন্য কখনো দেশ ছাড়েননি, সে জীবন দিতে প্রস্তুত, তবুও এই দেশ থেকে কোথাও যায়নি। সে আবার আমাদের মধ্যে আবার আমাদের নেতৃত্ব দিবে এবং তারেক রহমান দেশে যে মানুষের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ভোটাধিকার মাধ্যমে দেশের সুখী সমৃদ্ধিশালী দেশ করার জন্য দেশকে এগিয়ে নেবেন, সে আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার, বীরের বেশে বাংলাদেশে যাবেন। আল্লাহ হাফেজ। আমি এবার আমাদের বিশেষ অতিথি 90 গণ আন্দোলনের ছাত্রনেতা ডিউক খানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিউক খান। ধন্যবাদ মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার উপস্থিত সভাপতি মোহাম্মদ নাহিদুল খান সাহেব, আমাদের গর্ব, জর্জিয়া বিএনপির গর্ব, বাংলা জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক সম্পাদক, আমার পাশে উপস্থিত জর্জিয়া বিএনপির প্রধান উপদেষ্টা জনাব শাকিল মিন্টু ভাই, সাথে মোহাম্মদ আমজাদ হোসেন মামুন ভাই, আমাদের সেক্রেটারি জেনারেল জর্জিয়া বিএনপি এবং আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লদি ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জর্জিয়া শাখার সমস্ত শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে আজকের 7ই নভেম্বরের সংগ্রামী শুভেচ্ছা। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লদি ভাই অলরেডি 7ই নভেম্বরের তাৎপর্য এবং 7ই নভেম্বর সম্বন্ধে কিছুটা বলে গেছেন। আমি ওইদিকেই একটু ওনার সাথেই তাল মিলিয়ে উনি বলতে চাই যে 1975 সালের 7ই নভেম্বর যখন সিপাহী বিদ্রোহ এবং জনতার বিদ্রোহের আন্দোলনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন সেনাবাহিনীর প্রধান, যখন মুক্ত করে আনা হয় এবং তিনি ক্ষমতার মসনদ বসার জন্য তাকে সিপাহী এবং জনতা সবাই মিলে তাকে একসাথে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করাতে উনি এখানে এসেছেন। কারণ হচ্ছে 71 সালের বাংলাদেশ স্বাধীনের জন্য উনি হচ্ছে স্বাধীনতার ঘোষক এবং উনি চেয়েছেন বাংলাদেশকে একটি সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ হিসেবে গঠন করার জন্য। সেই দেশটি যখন অন্যদিকে প্রবাহিত হচ্ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যখন বিদেশি রাষ্ট্রের হাতে ক্ষমতা চলে যাচ্ছিল, তখন উনি এই দেশের ক্ষমতা হাতে নেন এবং উনি খালি ক্ষমতা নিয়েই দেশকে নিয়েই যে উনি আর্মি অফিসার হিসাবে উনি দেশ চালাবেন তা করেননি। উনি বাংলাদেশকে একটি
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করার জন্য বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের একটি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে উনি বাংলাদেশের ক্ষমতা নেন এবং উনি বাংলাদেশে, যেটা আমাদের লতিফ ভাই বলেছেন, অলরেডি বহুদলীয় গণতন্ত্র উনি গঠন করেন এবং বাংলাদেশকে অনেক দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন উনি দেখেন। বিকজ উনি 71 সালে এই স্বপ্নটা উনি দেখেছিলেন যে বাংলাদেশে কোথায় নিয়ে যেতে হবে এবং উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এবং 19 দফা উনি আমাদেরকে একটি দফা দেন, যে দফাটার মধ্যে বাংলাদেশের উন্নতির সমস্ত কিছু আছে। আজকে বাংলাদেশ এত বছর পর ওনারই উত্তরসূরি, ওনারই সন্তান, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়া ওই 19 দফার সাথে 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি এই 31 দফার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর যে কোনো জায়গায়, মানে পৃথিবীর একটি বাংলাদেশের অবস্থান পৃথিবীর সবচেয়ে বড় হবে এটি বিশ্বাস করি, কারণ এটি একটি সার্বভৌমত্ব রাষ্ট্র এবং এটা বিদেশি তাবেদারদের রাষ্ট্র না। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব যে আগামী ফেব্রুয়ারি মাসে যদি বাংলাদেশে নির্বাচন হয়, আশা করি হবে, এখন পর্যন্ত যেহেতু তফসিল ঘোষণা করে নাই এজন্য আমরা বলতে পারতেছি না, যেহেতু তফসিল ঘোষণা করে আমাদের দায়িত্ব হবে কি, আমাদের দায়িত্ব হবে শহীদ জিয়ার আদর্শের দল, শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারই মার্কা ধানের শীষ, এই ধানের শীষকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা এবং আমাদের একটি স্লোগান হবে, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ধানের শীষ প্রতীকের বিশ্বাসী এবং এই প্রতীককে আমাদের বিজয় করতে হবে, এটি আমাদের উদ্দেশ্য। তা আমি মনে করি আমরা প্রবাসী থেকে যারা যেখানে আছি তাদের পরিবার যেখানে বাংলাদেশে আছে এবং পারলে আমরা এখান থেকে যদি যে বাংলাদেশে ভোট দিতে পারি তাও দিব এবং এখন নতুন ভোটারের সিস্টেম হচ্ছে যে যারা এনআইডি আছে তারা বিদেশ থেকে ভোট দিতে পারবে। প্রবাস থেকে যারা ভোট দিতে পারি, আমি চাবো আমরা বাংলা জাতীয়তাবাদী দল, আমি জর্জিয়া সাহেবকে অনুরোধ করব যে আমাদের এখানে যারা আছেন সকলে যেন ভোট দেয় বাংলাদেশে এবং তাদের পরিবার যেন যে ভোট দেয় এই ব্যবস্থা যেন করা হয় এবং এইটার জন্য যেন কোনো একটি কর্মসূচি নেওয়া হয়। আমি আমাদের জর্জিয়া বিএনপির সাহেল ভাইকে অনুরোধ করব, সভাপতিকে, উনি একটা উদ্যোগ নেন। আশা করি আমরা বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শের দল, বাংলা জাতীয়তাবাদী দলকে এবার ক্ষমতায় আনতে পারব এবং তারই উত্তরসূরি জনাব তারেক জিয়াকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারব। আমি এই বলে আমি আশা করি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জন্য আমরা দোয়া করি, উনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তারুণ্যের অহংকার তারেক জিয়া যেন বাংলাদেশে ফিরে যান। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের বিশেষ অতিথি, অন্যতম উপদেষ্টা ডিউক খানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র শাখার দীর্ঘ 10 বছরের সভাপতি ছিলেন উনি। আমাদের প্রধান উপদেষ্টা আজকের প্রধান অতিথি আলহাজ শুকুর মিন্টু সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহাজ শুকুর মিন্টু সাহেব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংহতি দিবসের সম্মানিত সভাপতি, সঞ্চালক, জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি উপদেষ্টা ডিউক খান, আমাদের জর্জিয়া বিএনপির কমিটির সর্বস্তরের সম্পাদকবৃন্দ ও জর্জিয়া কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আজকে 10 বছর তো আমি নিজেই ছিলাম জর্জিয়া বিএনপির সভাপতি হিসাবে এবং অলমোস্ট 5 বছর উপরে আপনার
প্রধান উপদেষ্টা হিসেবে আছি। আর আজকেই আমি প্রথম দেখলাম এই সংহতি দিবসে এই আমরা কয়েকজন লোক এখানে, রাহি, সাহেল, মাহবুব, লদিত, আমাদের টান্ডু, এরা তুহিন, মামুন শরীফ তো আছেই। আমাদের সংহতি দিবসটা কার? এটা কি জামাতের না এটা বিএনপির? স্বাধীনতা দিবস কার? 16 মার্চ কার? 26শে মার্চ কার? এটা আমাদের দিবস, আমরা নাই। আমার বিয়েতে আমি নাই, আমার উৎসবে আমি নাই। কিসের বক্তৃতা দিবে, কিসের কথা বলবো রে ভাই? কার কাছে বলবো, কার কাছে কথা বলবো? এখন কেন নাই? আমরা দ্বন্দ্ব করতে পারি, ভাগাভাগি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, জাম্পিং করতে পারি, সেটা নিজস্ব ব্যাপার। কিন্তু দলের উৎসবে, দলের মিটিংয়ে, দলের আলোচনা সভায় আমরা নাই। আরে এটা কিসের বিএনপি করো না মুনাফি করো? আসো, যদি কোনো কিছু বলার থাকে আসো, সামনে বলো, আমার এটার বলা আছে। মিটিং আমি সবসময় বলি, ওই পার্কিং লটে আর বিফোর আয়ের উপরে চিল্লাচিল্লি হবে না। মিটিং আসো, মিটিং আসো, মিটিং সমাধান হবে, অথবা সমাধান দিবা, নয় সমাধান নিবা। এই তো হলো দলের নীতি। আরে ভাই, দল করতে হলে একটা বাপ তার ছেলের কাঁধে হাত রাখি বলতেছিল যে এই জেলে এই এলাকার শক্তিমান কে? বাপ আমি। বাপের হাতটা কাঁধের উপর তো নামাই ফেলাই, কয় যে আবার বল, কে শক্তিমান, কে এইখানকার দাপটের লোক, কে দুর্বল? কয় আমি না দুর্বল। বাপ তো চিন্তায় পড়ে গেছে। কি কিছুক্ষণ আগে বললো শক্তি, হে ফান্না কান, হে ফান্না, এখন কয় দুর্বল। কি কারণে বললি? বাপ, যতক্ষণ পর্যন্ত হাত তোমার আমার কাঁধের উপরে ছিল, আমার শক্তি সব ছিল, আর তোমার হাত কাঁধের থেকে নামে গেছে, আমার শক্তি বলতে কিছু নাই। বুঝলেন? যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার হাত বিএনপির পরে আছে, তারেক রহমানের কাছে সবাই নাচানাচি করতেছে। এই যে স্বৈরাচারেরা দেখছেন, হাসিনার কারণেই ব্যাংক, আপনি সবকিছু শুধু পারে না, খালি মাটি লুট করার জন্য। কি জন্য করছে? কি জন্য করছে? ওই যে চোরের হাত। তা আমরা তো চোরের হাত চাই না, আমরা চাই সংশোধনের এবং বাংলাদেশকে গঠনের। ভাই, যে এলাকার থাকেন, যে সংগঠনের থাকেন, ওই নেতার ওই বাপের ছায়াতলে থাকেন। আপনার ওই নেতৃত্বকে আপনি অস্বীকার করে নিজে কিছু করতে পারবেন না। যাই হোক ভাই, থাকেন। আমি সবসময় বলি, সব মিটিংয়ে বলি, আসেন, মিটিংয়ে আসেন। আমাদের দিবসে আমার দুঃখে লাগে, আমাদের সংহতি দিবস আমরা নাই। এই কয়েকজন লোক, এই পুরান কয়েকজন লোক আছে, কার কাছে বলবো, কি কথা বলবো সেটাই জানি না। যা হোক ভাই, সংহতি দিবস সম্বন্ধে আপনারা যা আলাপ আলোচনা করছেন, বড় সুন্দরভাবে আলোচনা করেছেন, চেষ্টা করছেন, সুন্দর হয়েছে। যা নিজেরা করছেন, অন্যদেরকে এই সংহতি দিবস সম্বন্ধে, আমাদের দিবসগুলো দেখেন। সত্যি আপনি দেখেন, আমাদের 26শে মার্চ, 16 ডিসেম্বর, আপনার এই 7 নভেম্বর, এটা হলো আমাদের বিএনপির দিবস। আর বিএনপির দুর্দশার দিবস কোনটা এটা জানেন? কোনটা? 1/11। বিএনপির 1/11 হলো দুর্দশার দিবস। এটাও আপনি ভুলতে পারবেন না। আর কারো বাংলাদেশে কারো দিবস আছে? কি আছে দিবস? আপনার জন্মের দিবস, মরণের দিবস, আইনের দিবস, যাইবার দিবস, ছাতার দিবস, মাতার দিবস। এগুলা কি? এগুলো কোনো দিবস? কিন্তু যেটা পৃথিবী, যেটা পুরা জনগণের, পুরা বাংলাদেশের মাটির থাকবে, সেই 3-4টা দিবস কার? এগুলোই হলো আমাদের। আর ওইটারই আমরা উদযাপন করতে পারি না। এর থেকে দুঃখ কি ভাই? শহীদ জিয়া একজন মেজর হিসেবে, কি তখন কি আর্মি অফিসার আর ছিল না? এয়ারফোর্সের আর ছিল না? একে খন্দকার ছিল না? এমকে বসার ছিল না? আর্মির আমাদের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সাহেব ছিলেন না? কর্নেল অলি ছিলেন না? কর্নেল হায়দার ছিল না? রফিক ছিল না? হ্যাঁ,
মঞ্জুর ছিল না, আমাদের মেজর হাফিজ ছিল না, আর্মি অফিসার খালি মেজর জিয়া ছিল, মেজর জিয়া ছিল, পুরো কর্নেল শফিউল্লাহ এরা ছিল না। স্বাধীনতা দিবস করলো কে? পাকিস্তানের আর্মির এগেনস্টে বিদ্রোহ করলো কে? স্বাধীনতা আনিয়ে দিল কে? দ্বিতীয়বার 7 নভেম্বর স্বাধীনতা আনিয়ে দিল কে? সেই দিনে তো স্বাধীনতা 3 নভেম্বর থেকে তখন বাংলাদেশের সরকার ছিল না। আমেরিকার রাষ্ট্রদূত বোস্টার নাম্বার 1 রাষ্ট্রদূত পলিটিশিয়ান, সে আমেরিকায় পাঠাইছে তাকে বাংলাদেশে। ইন্ডিয়ার সাথে সাথে ইন্ডিয়ার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সমর সেন হেরে ওইখান থেকে তুলে নিয়ে বাংলাদেশে পাঠাইছে। বাংলাদেশের মানুষের তো খবর, রাজনীতি দলদের তো খবরে নাই। খবর কোথায় থাকবে? যারা বাংলাদেশ দাবি করে তারা তো সব ভারতে। এখন 71 ভারতে, 75 ভারতে, 26 হেরা ভারতে, আর আমাদের কয় আমরা পাকিস্তানের স্যার। আরে হালায় আমরা রাইফেল নিয়ে গেঞ্জি ভরি লুঙ্গি ভরি যুদ্ধ করি, স্বাধীন করি, আমাদেরকে পাকিস্তানের স্যার। আর এরা কালা কোট পরি আর ক্যালকাটায় দৌড় দিয়ে যায় টাকায়, হেরা বাংলাদেশে সবকিছু হয়ে গেছে। তো এই কথাগুলা আমাদেরকে বলতে হবে, আমাদের জনগণের কাছে ভাই বলতে হবে। আমি সত্যি আমার তো এখন মনে করেন বয়স হয়েছে, আমি শুধু আপনাদের টানে, আপনাদের মহব্বতে, দলের মহব্বতে আমি বড় আসতে চাই। আপনারা বলেন, প্রচার করেন, আমাদেরটা আমরা বলি না। আমাদের মধ্যে দলাদলি, আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি, শুধু কোনো একটা ভালো কোনো একটা সাবজেক্ট নিয়ে আনা, ভালো একটা কোনো নীতি নিয়ে আনা। সবাই আমরা একত্রিত থাকি। এইবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বারবার বলতেছে, দেখেন এই 5 আগস্টের পরের থেকে আপনার মনে হয় তারেক সাহেবের আপনার টিভিতে দেখেন, উনি বারবার ওয়ার্নিং দিয়ে আসতেছে এই যে আগামী ইলেকশন হবে, এটা এত সহজ মনে করিয়েন না, বোধ করি বারবার ওয়ার্নিং দিয়ে আসছে। কিন্তু আমাদের নেতারা, আমাদের নেত্রীরা, আমাদের দেশে যারা আছে বিএনপির, এদের কথাবার্তায় বিএনপিকে দেখেন 5 আগস্টের পরে সারা বাংলাদেশ বিএনপির প্রতি ঝুঁকে গেছে। কিন্তু আমরা হয়তো ওইভাবে চলতে পারি নাই, আমাদের নেতারা চলতে পারে নাই গরিব থেকে আজকে কিছু অংশ লোক মুখ ফিরিয়ে নিচ্ছে। কাজেই আপনারা অনেকে বলে গেছেন, এখন আমাদের কাজ হলো আমরা যে এলাকায় আছি আমরা আমাদের সম্বন্ধে বলি, আমাদেরকে আমরা পরিষ্কার করব। আমরা আপনার দেশের সেবার জন্য, যেমন আমার এই যে তারেক সাহেব বলছেন আমার মাকে তো আমি লন্ডন নিয়ে আসতে পারতাম, সেই সুযোগ ছিল, কিন্তু মাকে বলছি, মা বলছেন না, আমি আমার জনগণ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ ছেড়ে আমি কোথায় যাই নাই, যাবো না আমি এই দেশে। তো বাংলাদেশ ছেড়ে আমাদের বেগম জিও যাবে না, তাক জিও যাবে না, আমাদের কোনো নেতা যায় না, যাবেও না। কাজে আমরা থাকবো। এই কথাগুলো এখন নিউ জেনারেশনকে আমাদের কর্তব্য পৌঁছে দেওয়া। আর বর্তমান যে ইলেকশনটা আসছে, ইলেকশনে আপনারা যার এলাকায় আপনারা চেষ্টা করুন, যারা হয়তো মতের বাইরে আছে তাদেরকে আপনারা আপনাদের পরিবারের লোক দিয়ে বুঝিয়ে শুনে আমাদের ধানের শীষ বা আমাদের ধানের শীষে যাতে ভোট দেয় এই চেষ্টাটা করেন। তো অবশেষে ধন্যবাদ। আমি ভালো কিছু বলতে পারি নাই। একদিকে আমার ঢাকা ইউনিভার্সিটি, আরেকদিকে রাজশাহী ইউনিভার্সিটি, আর এদের সামনে আমি কি কথা বলবো? আমি যখন জ্ঞানী গুণী লোক আমার সামনে থাকে না, আমি একটু আউলে কাউলে যাই, মানে সুন্দর করে গোছা গেছে কথা বলতে পারি না। তো যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চাই, মাফ করে দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম জিয়া ওমর বা শহীদ জিয়া ওমর। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান উপদেষ্টা আল্লাহ শুকুর মিন্টু সাহেব। সে মাইকটা ভেঙে ফেলে, কিন্তু আজকে অডিয়েন্স কম। তারপরে অনেক রাত হয়ে গেছে, বয়স তার অনেক, তারপরে আমাদের ভালোবাসে, আমাদেরকে বিএনপিকে ভালোবাসে, এই জন্য উনি আসেন।
আমরা জর্জিয়া বিএনপির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্যতা দেখ আল্লাহ, আপনি যেন আরো অনেকদিন আমাদের মাঝে আসতে পারেন এবং আরো জুড়ে বক্তব্য দিতে পারেন। ধন্যবাদ। আমাদের শেষ বক্তা আজকে জর্জিয়া বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি জনাব নাহিদুল খান, আমাদের জর্জিয়া বিএনপির অভিভাবক। তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের শেষ হবে। আমরা শেষ দিকে আমাদের ডিনারের ব্যবস্থা আছে এবং আমাদের দলীয় সঙ্গীত তখন প্রচারিত হবে, ওটার মধ্যে আমাদের শেষ হবে। আমাদের সংগ্রামী সভাপতি জনাব নাহিদুল খানের মূল্যবান বক্তব্য আমরা এখন শুনব। ধন্যবাদ মামুন ভাই। জেনারেল সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র, আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার পাশে আছেন ডিউক খান, একসময় তুখোড় ছাত্রনেতা ঢাকা ইউনিভার্সিটির, আমাদের বর্ষিয়ান নেতা আলহাজ শাকুর মিন্টু ভাই, আমাদের সবসময় যিনি অভিভাবকের মতো আমাদের বিএনপি জর্জিয়াকে গাইড করে থাকেন, এবং আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাবি এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং বিএনপি জর্জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজকে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমাদের বিএনপির এই মিটিংয়ে এবং আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য। আমাদের যারা নাকি আলোচনা করেছেন, যারা বক্তব্য রেখেছেন, তারা অবশ্যই সারগর্ভ বক্তব্য রেখেছেন, বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেছেন। তারপরও আমার পক্ষ থেকে আমি কয়েকটি পয়েন্ট বা বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিপ্লব এবং সংহতি দিবসের পটভূমিকা, তাৎপর্য, কারণ এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিপ্লব এবং সংহতি দিবসের গুরুত্ব কতখানি ছিল এবং আছে, সেটাও আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই জানি আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 71 সালে ওনার ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তীতে 75 সালে বিপ্লব ও সংহতি দিবসে আবারও দেশের ক্রান্তিলগ্নে দেশের দায়িত্ব গ্রহণ করা। এর মধ্যেখানে যে সময়টা ছিল 72 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবের শাসনামল, ওই সম্পর্কে আজকে এখানে অনেক তরুণ এবং যুবকরা রয়েছেন যারা ওই সময়গুলোতে হয়তো ছোট ছিলেন বা অনেকে হয়তো জন্মগ্রহণ করেন নাই তখন। 72 সালের 10ই জানুয়ারিতে শেখ মুজিব সাহেব লন্ডন হয়ে, পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরত আসলেন এবং ফিরত এসেই কিন্তু উনি কোনো রকম কোনো শপথ গ্রহণ বা কোনো কিছু না করে কিন্তু সরাসরি উনি ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের সে রাষ্ট্রপতি। ওকে রাষ্ট্রপতি উনি হলেন, উনি একজন প্রধান বিচারপতি নিয়োগ করলেন, তখন নিয়োগ করে দেশ পরিচালনা শুরু করলেন এবং 73 সালে উনি একটি নির্বাচন দিলেন। এবং যেই নির্বাচনের থেকে আমরা যেমন আমাদের পিতামাতা বা অভিভাবকদের থেকে বাচ্চারা শিখে, সেই নির্বাচন থেকে বর্তমানে যে স্বৈরাচার যে পালিয়ে গেছে বাংলাদেশ, সেই স্বৈরাচারী শেখ হাসিনা তার পিতা থেকে শিখেছিলেন কিভাবে ভোট রিগিং করতে হয়, কিভাবে ভোটে চুরি করতে হয়। সেই 73 সালের ভোটে আশ্চর্যজনকভাবে সত্যি যে 2018 সালের নির্বাচনে যে আওয়ামী লীগ 6টি সিট দিয়েছিল অন্য দলকে, এবং 1973 সালেও শেখ মুজিবুর রহমান 6টি সিট দিয়েছিল অন্য দলকে, এবং যেই খন্দকার মোশতাকের হাতে উনি নিহত হয়েছিলেন, সেই খন্দকার মোশতাকের এই সিট থেকেও সেই ব্যালট বাক্স উনি হেলিকপ্টারে করে ঢাকায় এনে সেই ঢাকা ইলেকশন কমিশন থেকে ডিক্লেয়ার করেছিলেন খন্দকার মোশতাক যে জয়ী হয়েছেন। আমি এই ঘটনাটা বললাম যে বাংলাদেশে যে আওয়ামী লীগ একটি বিতর্কিত এবং একটি অভিশপ্ত দল। বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে বারবার তারা জিম্মি করেছে, হস্টেজ করেছে বাংলাদেশকে। বাংলাদেশের কোমল হৃদয়ের মানুষকে তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। কিভাবে করেছে? শেখ মুজিবুর রহমান উনি আসলেন, উনি এসে প্রেসিডেন্ট হলেন, তারপরে নির্বাচনে একটি অত্যন্ত বিতর্কিত এবং একটা ভোট রিগিং করে উনি আবার প্রধানমন্ত্রী হলেন, এবং 1974 সালে
এবং 73 সালে নির্বাচনের পর 74 সালে এবং 75 সালে বাংলাদেশে আমি মনে করি যে সবচেয়ে একটি খারাপ সময় অতিবাহিত হয়েছে, কারণ ওই সময় আমার জানা মতে 40,000-এরও বেশি নেতা এবং যুবককে হত্যা করা হয়েছে জাসদের নাম দিয়ে, সর্বহারার নাম দিয়ে, সিরাজ শিকদারের নাম দিয়ে। সিরাজ শিকদারকে ওপেনলি হত্যা করে উনি সংসদে বীর দর্পে ঘোষণা করেছেন। কোথায় আর সিরাজ শিকদার? এবং এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বাংলাদেশে, যেটা পরবর্তীতে শেখ হাসিনার আমলে অত্যন্ত বহুলভাবে ঘটেছে, সেটা শুরু করেছিলেন এই শেখ মুজিব। এবং তার পরবর্তীতে উনি আরও কি করলেন, 1975 সালের জানুয়ারি মাসে উনি সংসদে ঘোষণা করলেন যে এই দেশে একমাত্র একটাই রাজনৈতিক দল থাকবে, একটাই নেতা থাকবে, এবং সেটা হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এবং সেটার আজীবন প্রেসিডেন্ট এবং দেশের প্রেসিডেন্ট হবে শেখ মুজিবুর রহমান। এই ঘোষণার পরে আমরা জানি আওয়ামী লীগেরই অনেক সিনিয়র কিছু নেতা বের হয়ে গেলেন। তার মধ্যে ছিল মিজানুর রহমান, তারপরে ছিল সিরাজুল আলম খান, তারপরে ছিল নূরে আলম সিদ্দিকী, তারপর ছিল আপনার শাহ আলম, শাহ মোয়াজ্জেম হোসেন। এনারা তখন বের হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ থেকে, যে আরেকটি আওয়ামী লীগ গঠন করেছিলেন। এবং এই 1974 সালে আরেকটি বিষয় আমরা অনেকেই জানি না বা আমাদের জানা দরকার, সেটা হলো আমাদের দুর্ভিক্ষ। 1974 সালের দুর্ভিক্ষে বাংলাদেশে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এবং বাংলাদেশে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে যারা সাংবাদিক ছিলেন, এখনো আছে বয়স্ক বর্ষিয়ান সাংবাদিক, তারা কিন্তু বাংলাদেশে সেই দুঃসময়ের কথাটি তারা কখনই চিত্রায়িত করেন না, কখনই তারা লেখালেখি করেন না। এটা আজকে মানুষ যারা নাকি যুবক, যারা নাকি তরুণ যুবক, তাদের কাছ থেকে সেই জিনিসটা কিন্তু ইতিহাস থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই ভয়াবহ দৃশ্যগুলা বাংলাদেশের মানুষের মনে আর নাই। আমার মূল কথা হলো যে শেখ মুজিবুর রহমান 72 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশের উপরে যে ভয়াবহ নৃশংস একটি শাসন চালিয়েছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তার দলের ভিতর থেকে তাকে হত্যা করা হয়েছিল, এবং যার জানাজাতে হয়েছিল 11 জন মানুষ আমি শুনেছি। তার পরবর্তীতে জিয়াউর রহমান যখন নাকি দেশের দ্বিতীয় ক্রান্তিকালে যখন নাকি উনি দায়িত্বভার গ্রহণ করলেন, দায়িত্বভার গ্রহণ করে উনি বাংলাদেশের যে বহুদলীয় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আমরা মনে করি যে উনি যেই ভুল করেছিলেন, সেই ভুল যে বাংলাদেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, কারণ তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে শেখ মুজিব করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটি বাকশাল। সেই তখন তারা এই নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়াটা জিয়াউর রহমানের ভুলগুলোর মধ্যে অন্যতম ছিল। এই বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে অন্যান্য সব দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, এবং জিয়াউর রহমান যেই সমস্ত মাত্র 3.5 বছরে উনি যে সমস্ত কাজগুলো করেছেন, সেই কাজগুলোর ফলাফল আজকে বাংলাদেশ ভোগ করতেছে। আমরা জানি যে যেটাকে আমরা বলি যে বীজ বপন করা, একটি বীজ বপন করলে সেটার থেকে একটা গাছ হয়ে সেটা ফল হতে অনেক সময় লাগে। উনি 1978 সালে 79 সালে উনি বাংলা বিদেশে এই জনশক্তি প্রেরণ করা শুরু করলেন। আমার সৌভাগ্য হয়েছিল জিয়াউর রহমানের তখন ছাত্রদের নিয়ে যেই 2-1টি ক্লাস, ট্রেনিং ক্লাস উনি করেছিলেন, ডক্টর মোশাররফ হোসেন, জিয়াউর রহমান, চাষি মাহবুল ইসলাম, ওনারা যে করেছিলেন সেটার মধ্যে আমার উপস্থিত থাকার আমার সৌভাগ্য হয়েছিল। জিয়াউর রহমান যে আমাদেরকে যেটি শিখিয়েছিলেন যে বাংলাদেশের 3টি যে সম্পদ রয়েছে, 3টি সম্পদই প্রথম অক্ষর হলো বর্গীয় জ। প্রথমটি হলো জন, তার কারণ বাংলাদেশের জনসংখ্যার আধিক্য অত্যন্ত বেশি, এই জন্য জন মানুষ হলো বাংলাদেশের প্রথম সম্পদ। দ্বিতীয় বর্গীয় জ হলো জল, কারণ বাংলাদেশের দ্বিতীয় প্রাধান্য হলো পানি, তার কারণ বাংলাদেশে অত্যন্ত নদী নালা সম্পন্ন একটি দেশ। এবং তৃতীয় বর্গীয় জ হলো জমি, কারণ জমি হলো বাংলাদেশের সবচেয়ে কম, সুতরাং ওই সম্পদটা বাংলাদেশের সবচেয়ে কম। সুতরাং বাংলাদেশের প্রথম সম্পদ যেটা যে জনশক্তি, এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। এবং এই জন্য উনি প্রথমেই যে কাজটি করলেন যে বিদেশে জনশক্তি রপ্তানি করা শুরু করলেন। এবং আজকে আমার যেহেতু সুযোগ এসেছে, সময় অত বেশি না, মাত্র 9:30 বাজে আমি দেখেছি, আজকে বাংলাদেশে আমাদের এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসতেছে। এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা আশা করি যে এই 17-18 বছরের যে আমাদের আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষা,
এই জন্য ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিএনপিকে সুযোগ দেবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য, এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আবার গ্রহণ করতে পারি, আমাদের যে জনশক্তি সেই জনশক্তিকে আমরা কিভাবে জনসম্পদে রূপান্তরিত করব সেই বিষয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং যারা নাকি বিএনপির নীতি নির্ধারক আছেন এবং তারা অত্যন্ত চিন্তাভাবনা শুরু করেছেন এবং এগুলা নিয়ে একটি বিশদ পরিকল্পনা অলরেডি তৈরি করা হচ্ছে, যাতে করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল দেশে দায়িত্বভার গ্রহণ করতে পারলে যেন অতি দ্রুত এই বিষয়গুলোর জন্য এক্সিকিউট করা যায় এবং কাজ শুরু করা যায়। আমাদের এখন আমরা জানি যে আমরা বিদেশে থাকি বা আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, এখন এই ইনফরমেশন টেকনোলজির কারণে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে জেনে যাই। এখন বর্তমানে যে রেভুলেশন এবং যে মুভমেন্ট চলছে ইনফরমেশন টেকনোলজিতে, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এই এআই যে মুভমেন্ট চলছে, বাংলাদেশের এই এআই মুভমেন্টকে যদি ক্যাপিটালাইজ করতে না পারে তাহলে বাংলাদেশ আবার অনেক পিছিয়ে যাবে। এই জন্য আমরা এই আমেরিকার এআই রিলেটেড যারা নাকি বাংলাদেশি এক্সপার্ট রয়েছে সেই এক্সপার্টদের সাথেও আমরা কথাবার্তা বলতেছি, আমরা তাদেরকে ইনভাইট করতেছি বাংলাদেশে এসে এই এআই মুভমেন্টকে আরো বেগবান করার জন্য এবং বাংলাদেশের যারা নাকি ইয়াং যারা নাকি আছে তাদেরকে এই এআই রিলেটেড এবং ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ট্রেনিং করার জন্য, ভোকেশনাল স্কুল এবং ট্রেনিং কোর্স করার জন্য, যাতে করে আমরা এই এআই ইনফরমেশন টেকনোলজির সাথে আমরা নিজেদের সম্পৃক্ত করতে পারি। এই এআই ইনফরমেশন টেকনোলজির যারা নাকি এখানে লিডিং কোম্পানি ইনভেডিয়া, আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন, ইনভেডিয়া যে চিপটা তৈরি করেছে এবং যে চিপসগুলো ওরা তৈরি করে সেই চিপসগুলোই এআই প্রসেসিং শুরু হয়। ওটার যে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারকে প্রশ্ন করা হয়েছিল যে এআই কি মানুষের চাকরি নিয়ে নেবে কিনা, উনি বলেছেন না, এআই মানুষের চাকরি নিয়ে নেবে না, কিন্তু যারা এআই শিখবে না, যারা না শিখবে, যারা এই ট্রেনিং বা এই স্কিলটা ডেভেলপ না করবে, সম্ভবত যারা নাকি স্কিল তারা ওই জবগুলো টেক ওভার করবে। সো লট অফ পিপল উইল লুজ দেয়ার জব, এবং যারা নাকি এই জন্য এআই এবং এআই স্কিল ডেভেলপ করা আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য, আপনারা যখন বাংলাদেশে যাবেন আপনারা এই বিষয়ে আপনারা কথা বলবেন, সুতরাং এই স্কিলগুলো আমাদের ডেভেলপ করতে হবে। এছাড়াও এরপরে আমাদের আসতেছে আরেকটি টেকনোলজি, সেটা আমি এখন আজকে কথা বলবো না। আমি আবার ফেরত যাই 1978 এবং 81 সালের ওই সময়গুলোতে, যেখানে জিয়াউর রহমান আমাদের এই কৃষি বিপ্লব শুরু করেছিলেন উনি, এবং আমাদের এই যে বর্তমান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনিও কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়া যখন নাকি দেশের দায়িত্বে ছিলেন তখনই উনি কিন্তু রাইস রিসার্চ ডেভেলপমেন্টের উপরে বিশেষ জোর দিয়েছিলেন, এবং জিয়াউর রহমান বাংলাদেশের যেটাকে বলা হয় বিডি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন, সেটাকে অত্যন্ত ডেভেলপ করেছেন এবং বলেছিলেন যে বাংলাদেশে মানুষ মানে ভাতে মাছে বাঙালি যে শব্দটা, সুতরাং আমাদের এখানে চালে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, এবং জিয়াউর রহমানের সেই ফোকাসের কারণে কিন্তু পরবর্তীতে হয়তো 20 বছর 25 বছর লেগেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু যে চালে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, এবং একটা সময় ছিল কিছুদিন আগেও যারা সীমিত আকারে হলেও চাল রপ্তানি করতে পেরেছে। এরপরে আমরা আসছি জনশক্তি। বাংলাদেশের এখন লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নার রেমিটেন্স যেটা নাকি আমরা পাই সেটা হলো সেই জনশক্তির মাধ্যমে। এই জনশক্তি রপ্তানি কিন্তু 1978 সালে জিয়াউর রহমান শুরু করেছিলেন সৌদি আরবের থেকে, যখন সৌদি আরবের রাজা ওনাকে বলেছিলেন যে তোমরা গরিব মানুষ, তোমাদেরকে আমরা কি সাহায্য করতে পারি। উনি বলেছিলেন আমরা সাহায্য চাই না, আমার দেশের লোক অনেক কর্মঠ, আমি চাই আপনি আমাদের দেশের থেকে আপনি কর্মী নিয়োগ করেন আপনার দেশে। সেই থেকেই শুরু হলো জনশক্তি রপ্তানি, এবং আজকে সারা বিশ্বে প্রায় 1.5 কোটির বেশি বাংলাদেশি বিভিন্ন জায়গায় কাজ করছে, এবং তারা বাংলাদেশে প্রতি মাসে 3 থেকে $3.5 বিলিয়ন রেমিটেন্স তারা পাঠাচ্ছে, এবং যেটা নাকি বাংলাদেশের মূল ইনকাম এবং চালিকা শক্তি ফরেন কারেন্সি যেটা থেকে পাচ্ছে। এরপরে গার্মেন্টস, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নার, এবং সেটাও জিয়াউর রহমান 1978 সালে শুরু করেছিলেন। 1978 সালে আমার মনে আছে, তখন আমি রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। এই জার্মানির বন শহরে ওখানে একটি এই টেক্সটাইল একটি শো হয়েছিল, ইন্টারন্যাশনাল টেক্সটাইল শো। ওখানে তখন বাংলাদেশের একটি গার্মেন্টস ছিল, একটি দুটি গার্মেন্টস ছিল, তার মধ্যে একটির নাম ছিল দেশ গার্মেন্টস, ওনার মালিক ছিল আনিসুর রহমান সাহেব। ওনাকে উনি বলেছিলেন যে সেই জার্মানির বন শহরে এই রেডিমেড গার্মেন্টস ওখানে ডিসপ্লে করার জন্য।
তখন যখন নাকি অর্ডার করার জন্য সময় আসলো, বাংলাদেশের সেক্রেটারিরা বললেন যে আমাদের কোনো পলিসি নাই, যে পলিসিতে আমরা বাংলাদেশে বিদেশে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে আমরা এখান থেকে আমরা লোক পাঠাতে পারি বা কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য পাঠাতে পারি। জিয়াউর রহমান সাহেব স্পেশাল এক্সিকিউটিভ অর্ডারে বললেন যে আমি অর্ডার করতেছি যে এই অর্ডিন্যান্স দিয়ে এটা পাঠানো হোক, এবং উনি পাঠালেন এবং ওখান থেকে $6 মিলিয়ন অর্ডার নিয়ে ফিরলেন বাংলাদেশে সেই দেশ গার্মেন্টস আনিসুর রহমান সাহেব, এবং সেই $6 মিলিয়ন ইজ দ্য ইনিশিয়েশন, বীজ বপন করা হলো বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য, এবং যেই গার্মেন্ট শিল্পে আজকে প্রতি মাসে $1 থেকে $1.5 বিলিয়ন রেমিটেন্স আর্ন করে বাংলাদেশে। এই দুটো বিষয় এবং এছাড়াও জিয়াউর রহমান, আমরা জানি বা আপনারা যারা বয়স্ক আছেন তারা জানেন, তখন ওই সময় যে জোট নিরপেক্ষ সম্মেলন ছিল পৃথিবীর 35টা যে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি এবং যারা নাকি নিরপেক্ষ একটা জোট গঠন করা হয়েছিল, জোট নিরপেক্ষ সম্মেলন। সেই জোট নিরপেক্ষ যেই সম্মেলন এবং যেই যে রাষ্ট্রগুলো ছিল সেটার মধ্যে জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত উদীয়মান একজন বিশ্ব নেতা, এবং উনি একজন ওয়ার্ল্ড স্টেজে স্টেটসম্যান ছিলেন, এবং যেটার কারণে আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী যে একটি বৃহৎ একটি শক্তিধর দেশ আমাদের তুলনায় তাদের এটা পছন্দ হয়নি যে তাদের বাংলাদেশের মতো একটি ছোট দেশ এবং তার একজন নেতা সারা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন হচ্ছে, এবং যার প্রেক্ষিতে আমরা জানি যে শেখ হাসিনাকে যেদিন জিয়াউর রহমান অনুমতি দিলেন বাংলাদেশে আসার, তার 15 দিনের মধ্যে কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এবং ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি অনেক সময় এটার নাম বলে থাকি কারণ আমি ভয় পাই না। রিসার্চ এবং অ্যানালাইসিস উইং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং যারা নাকি পলিটিক্যাল কিলিং করে। আমরা জানি যে কিছুদিন আগে 2-3 বছর আগেই কানাডাতে যারা নাকি শিখস্থান প্রতিষ্ঠা করতে চায়, ইন্ডিয়াতে খালিস্তান প্রতিষ্ঠা করতে চায়, তার একজন নেতাকে এখানে হত্যা করা হয়েছে, এবং নিউ ইয়র্কে একজনকে তারা অ্যারেস্ট করেছে FBI, এবং তাকে ইন্টারোগেট করে তার কাছ থেকে 100 হিট লিস্ট পেয়েছে যারা পৃথিবীতে, সারা পৃথিবীতে 100 জন লোককে তারা হত্যা করতে চায়। সো দিস অর্গানাইজেশন ইজ দে আর ডুইং দ্য পলিটিক্যাল কিলিং। পৃথিবীর অধিকাংশ ইন্টেলিজেন্স এখন আর পলিটিক্যাল কিলিং করে না, যে 2-1টি করে, সেটি একটি হলো ইসরায়েলের মোসাদ, একটি হলো এবং গেস হোয়াট, তারা দুজন এখন বন্ধু, এবং তারা বন্ধু, এবং এই যা ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। দের ইজ লট অফ ডিসকাশন অ্যাবাউট ইট। আমি আবার ফেরত আসতেছি যে বিএনপির পলিসি এবং 7ই নভেম্বরের আলোচনা এবং 7ই নভেম্বরের উপরে আমাদের শিক্ষার উপরে। 7ই নভেম্বরে যে বিপ্লবটি সংঘটিত হয়েছিল, যে বিপ্লবে আমরা জানি যে জিয়াউর রহমানকে জেল থেকে বের করে এনে ওনাকে দেশের দায়িত্বভার দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। যে বিএনপি সেখান থেকে সৃষ্টি হয়েছিল পরবর্তীতে 1978 সালে, এবং দেশ তিনবার করে দেশ পরিচালনা করেছে, এবং দেশের দায়িত্বভার গ্রহণ করে বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিভিন্ন পলিসি এবং বিভিন্ন কাজ করেছে। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা দেখি এই ভিসাস যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সেটার যে স্বৈরশাসক শেখ হাসিনা, তার এই 17 বছরের দলীয় নিষ্পেষণ এবং বিএনপির উপরে যেটা করেছে, এবং যার ফলশ্রুতিতে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যে 5ই আগস্টের যেই চেতনা এবং এই 1975 সালে 7ই নভেম্বরের বিপ্লব সংগীত দিবসের যে চেতনা, সেই চেতনাকে যেন আমরা ধারণ করতে পারি, সেই চেতনাকে যেন আমরা পরবর্তী প্রজন্মের কাছে দিতে পারি, আমরা নিজেদের জন্য বুকে ধারণ করতে পারি, এবং আমরা আমাদের প্রত্যেকেরই আমাদের পরিবার আছে, আমাদের অর্থনৈতিক নিড রয়েছে, কিন্তু আমরা যারা নাকি বিএনপি করি, বিএনপিকে আমরা অত্যন্ত একটা সুশৃঙ্খল এবং আমরা লোভ লালসার উপরে উঠে দেশের জন্য আমরা উৎসর্গ করতে পারি আমাদের সময়গুলোকে। এগুলো আমি সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি। বিএনপির আগে যখন নাকি বিএনপি দেশ পরিচালনা করেছে, বিএনপির নামে অনেক বদনাম হয়েছে, বিএনপি এবং 5ই আগস্টের পরেও অনেক বদনাম বিএনপির নামে হচ্ছে। মানুষ এটা কোনো কোনো ক্ষেত্রে সত্যি, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা, কোনো কোনো ক্ষেত্রে গুজব, কিন্তু এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যেন আমাদেরকে নিয়ে কেউ গুজব তৈরি করতে না পারে, সেই সুযোগ যেন আমরা না দেই, আমরা যেন কোনো জায়গায় যে চাঁদাবাজি না করি। হ্যাঁ, আমাদের বাংলাদেশ এখন একটি যেটা নাকি বলে যে প্ল্যাটফর্মে একটা রকেট বসে আছে প্ল্যাটফর্মের মধ্যে, যেটা নাকি ইগনাইট করলে এটা শুট করবে
এরকম একটা অবস্থায় আছে ইকোনমিক্যালি। বাংলাদেশ ইজ এ লট অফ অপরচুনিটি। ইভেন ঢাকা শহরে আমি মনে করি $100s of billion অপরচুনিটি ঢাকা শহরে আছে। তার কারণ বাংলাদেশ ইজ মুভিং ফরওয়ার্ড। বাংলাদেশ ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড একটা কান্ট্রিতে পরিণত হবে অতি অল্প সময়ের মধ্যে। সুতরাং এই বাংলাদেশকে সেইভাবে যে প্রেজেন্ট করা, সেইভাবে সেট করার জন্য যে বিশাল কাজ আমাদের সামনে রয়েছে এবং যে কাজের মাধ্যমেই আমরা আমাদের জীবিকা অর্জন করতে পারবো এবং যারা নাকি বাংলাদেশে যে কাজ করতে চান এবং কাজের মাধ্যমে জীবিকা অর্জন করতে চান তাদের জন্য অত্যন্ত সুযোগ সুবিধা থাকবে। এখানে যে বাংলাদেশের টেম্পো স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে 5 টাকা 10 টাকা চাঁদাবাজি করার বিএনপির কোনো দরকার হবে না, কারণ বিএনপি জানে যে দেশকে কিভাবে গঠন করতে হবে এবং আপনাদের সবার সহযোগিতা আমাদের দরকার। এবং আপনারা আসবেন এবং যার যার এলাকাতে এই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা যেন যোগাযোগ করতে পারেন এবং বিএনপির যারা নাকি ওখানে ইলেকশন করতেছে তাদেরকে আপনারা ব্যাকআপ করবেন এবং যেন আমাদের দলের ভিতরে যেন কোনো কোন্দল না হয়। এবং বিশেষভাবে আমি বক্তব্য শেষ করার আগে আমি জর্জিয়ার বিষয়ে আমি বলতে চাই যে জর্জিয়াতে যারা নাকি এখানে অনেকেই অনেক কথা বলে যে দীর্ঘদিন যাবৎ কমিটি হচ্ছে না ইত্যাদি। আমি গত মাসেই আমি যোগাযোগ করেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আমাদের দলীয়ভাবে সাংগঠনিকভাবে আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে কোনো কমিটি হবে না, পৃথিবীর কোথাও কোনো কমিটি হবে না। এটা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ। তার কারণ আমরা এটা বৃহৎ একটা গণমানুষের দল, এখানে প্রতিটা জায়গায় এক বা একাধিক এখানে গ্রুপ রয়েছে এবং এখন কমিটি করলে সেই গ্রুপিং এবং উস্কানি আরও বৃদ্ধি পাবে। সুতরাং এখন এখানে কোনো জায়গায় কোনো কমিটি হবে না। এখন সবাই ফোকাস যে বাংলাদেশে কিভাবে বিএনপি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে পারে, বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পরে তারপরে কমিটিগুলো হবে। কিন্তু একটি কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই যে 15 বছর 10 বছর বা 20 বছর আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না। চেইন অফ কমান্ড, রুলস এবং এভরিথিং ইজ ভেরি স্ট্রিক্ট। সুতরাং এখানে অনেকে দলের বিরুদ্ধে কথা বলতে পারে, দলের বিরুদ্ধে ব্যানার লাগাতে পারে, পোস্টার দিতে পারে, কিন্তু তাদের কোনো কাজ হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল বি লুজার। আই এম টেলিং ক্লিয়ারলি যে যারা নাকি দলের বিরুদ্ধে যাবে, স্ট্রাকচারের বিরুদ্ধে যাবে, দে উইল বি লুজার এন্ড অফ দ্য ডে অ্যান্ড আই উইল মেক শিওর দে উইল বি লুজার। ওকে, সো আমি এটা বলে দিতে চাই যারা নাকি আমাদের এখানে যারা নাকি দলের নেতৃত্ব, দলের চেইন অফ কমান্ড, এগুলো আপনারা মেনে চলতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে টু ইট। বিএনপির যেটা নাকি এখন প্রিন্সিপাল এবং পলিসি যে আমরা গণমানুষের দল, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীর দরকার নাই। উই নিড ফিউ বাট উই নিড গুড ওয়ান্স। সো আই এম ক্লিয়ারলি আমি বলে দিলাম উই নিড ফিউ বাট উই নিড গুড ওয়ান্স। এর মধ্যে আর কোনো এটা নেগোসিয়েশন হবে না এবং এইটাই দ্য রুলস বিএনপি উইল ফলো। তা আমি আবারও এখানে যারা নাকি আমার বক্তব্য অনেকক্ষণ শুনলেন, আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা যেটা নাকি কর্মী সভা করব এবং কর্মী সভা করে আমরা আরও বিস্তারিত বিএনপির পলিসি এবং রুলস এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কিউএনএ সেশন যেটা প্রশ্ন উত্তর সেগুলো আমরা করব। এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং ওনার দীর্ঘ জীবন কামনা করি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জর্জিয়া বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের জর্জিয়া বিএনপির অভিভাবক জনাব নাহিদুল খানকে, আমাদের দল, আমাদের বাংলাদেশি জাতীয়বাদকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা সবাই আমাদের দলের সঙ্গে বাংলাদেশ আমার মরণ, বাংলাদেশ আমার শেষ, বাংলাদেশ জীবন, বাংলাদেশ আমার মরণ, বাংলাদেশ 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 বাংলাদেশ।
যারা করে তারাই খেলে খেলে থাকে। তারাই খেলে খেলে থাকে। বন্ধ করে এখন আমার খাওয়া নেই। ওকে, তুমি আসার জন্য ধন্যবাদ।